সাউথ কোরিয়া জুড়ে এখন লাখ লাখ ক্ষুধার্ত জম্বি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দানব জম্বিরা নয়। আসল ভয়ঙ্কর হলো কিছু মানুষ যারা নিরীহ মানুষদের খাঁচায় বন্দি করে জম্বিদের সামনে ছেড়ে দেয়, শুধু তাদের মৃত্যু দেখে বাজি ধরার জন্য। তবে এই গল্পের শুরুটা হয়েছিল 4 বছর আগে। এক অসহায় মা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে না বাঁচালেও হবে, শুধু আমার বাচ্চাটাকে বাঁচান। কিন্তু তখন একজন মানুষ নিজের পরিবারকে বাঁচানোর জন্য গাড়ি না থামিয়ে সেখান থেকে চলে যায়। এবার 4 বছর পর ভাগ্যের নির্মম খেলায় সেই মানুষটাই জম্বিতে ভরা এক ভয়ঙ্কর শহরে আটকা পড়ে। আর অবাক করার মতো বিষয় হলো, তাকে বাঁচাতে নিজের জীবনের বাজি রেখে এগিয়ে আসে সেই একই মা। এটাই হলো পেনিনসুলা সিনেমার গল্প, যা ট্রেন টু বুসান ইউনিভার্সের ভয়ঙ্কর সিকুয়েল। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। মুভি শুরু হয় সাউথ কোরিয়ার এক ভয়ঙ্কর রাতে, যখন পুরো দেশ জুড়ে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে এবং চারিদিকে শুধু আতঙ্ক আর মৃত্যুর মিছিল। গল্পের প্রধান চরিত্র জংসক একজন মিলিটারি অফিসার, যে নিজের বোন, ছোট ভাগ্নে এবং ভগ্নিপতি চুলমিনকে নিয়ে গাড়িতে করে ইনচান বন্দরের দিকে ছুটে যায়, কারণ সেখান থেকেই একটি জাহাজ রিফিউজিদের হংকংয়ে নিয়ে যাবে। আর সেই জাহাজে উঠতে পারলেই বাঁচার একটা সুযোগ আছে। পথে তারা রাস্তার পাশে নষ্ট গাড়ির সামনে এক দম্পতি ও তাদের ছোট্ট শিশুকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। শিশুটির মা কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমাদের না নিলেও হবে, শুধু আমাদের বাচ্চাটাকে বাঁচিয়ে নিন। কিন্তু নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে জংসক গাড়ি না থামিয়েই চলে যায়। যদিও তখন সেটাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত ছিল, তবুও এই ঘটনাটি তার মনে সারা জীবনের জন্য গভীর অপরাধবোধের জন্ম দেয়। এরপর তারা কোনোমতে বন্দরে পৌঁছে জাহাজে উঠে পড়ে এবং সবাই মনে করে এবার হয়তো তারা নিরাপদ। কিন্তু কেউ জানতো না, জাহাজের ভেতরেই আগে থেকে একজন জম্বি ভাইরাসে আক্রান্ত ছিল। হঠাৎ সে জম্বিতে পরিণত হয়ে আশেপাশের মানুষদের আক্রমণ করতে শুরু করে এবং দুর্ভাগ্যজনকভাবে জংসকের ছোট ভাগ্নেও সেই কেবিনে থাকায় সেও জম্বির কামড়ে আক্রান্ত হয়ে যায়। নিজের চোখের সামনে ছেলেকে জম্বিতে পরিণত হতে দেখে জংসকের বোন সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু তারপরেও সে ছেলেকে ছেড়ে যেতে রাজি হয় না। সে শুধু বলতে থাকে, ও জম্বি হয়ে গেলেও আমার সন্তান, আমি ওকে ফেলে কোথাও যাব না। শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে জংসক বাধ্য হয় নিজের বোন আর ভাগ্নেকে সেই রুমের ভেতরে আটকে রেখে চলে আসে। একটু আগেও যে বোন তার পাশে ছিল, কয়েক মুহূর্তের মধ্যেই তাকে নিজের হাতে মৃত্যুর মুখে রেখে আসতে হয়। আর এই ভয়ঙ্কর ঘটনায় জংসকের জীবনকে ভেতর থেকে চিরতরে বদলে দেয়। এভাবেই কেটে যায় 4 বছর। জংসক এখন হংকংয়ে একজন রিফিউজি। তার জীবনে নেই কোনো সম্মান, নেই ভালোভাবে বেঁচে থাকার সুযোগ। ভগ্নিপতি চুলমিনকে সঙ্গে নিয়ে ছোটখাটো কাজ করে কোনোমতে দিন কাটাচ্ছে। ঠিক তখনই তাদের কাছে এক গ্যাংস্টার দলের লোক আসে এবং জংসককে একটি অদ্ভুত প্রস্তাব দেয়। তারা জানায়, সাউথ কোরিয়ার ইনচান বন্দরে একটি ট্রাক ভর্তি আমেরিকান ডলার পড়ে আছে। জম্বিদের কাছে সেই টাকার কোনো মূল্য নেই, কিন্তু যদি তারা সেই টাকা উদ্ধার করে হংকংয়ে ফিরিয়ে আনতে পারে, তাহলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তবে কাজটা মোটেও সহজ নয়, কারণ পুরো মিশন শেষ করার জন্য তাদের হাতে সময় মাত্র 3 দিন। এতদিনের কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার আশায় আর এতগুলো টাকার লোভে জংসক এক মুহূর্তও দেরি করে না। সে প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এভাবেই 4 বছর পর সে আবারও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই অভিশপ্ত দেশে, যেখানে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও তার অপেক্ষায় আছে। পরের সিনে গভীর অন্ধকার রাতে একটি ছোট্ট নৌকায় করে জংসক, চুলমিন এবং আরও 2 জন ইনচান বন্দরে এসে পৌঁছায়। 4 বছর পর নিজের দেশে পা রেখে জংসক বুঝতে পারে, একসময় প্রাণচঞ্চল আর ঝলমলে এই শহরটা এখন যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে। চারিদিকে শুধু শুনশান নীরবতা, ভাঙাচোরা জাহাজ, ধ্বংসস্তূপ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের কঙ্কাল। সেই দৃশ্য দেখেই তার পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলো আবারও চোখের সামনে ভেসে ওঠে। গ্যাংস্টাররা তাদের হাতে 2টি স্যাটেলাইট ফোন আর কিছু অস্ত্র দিয়ে পাঠায়। যাওয়ার আগে তারা স্পষ্ট করে বলে দেয়, জম্বিরা রাতে চোখে ভালো দেখতে পায় না, কিন্তু তাদের শ্রবণ শক্তি ভয়ঙ্কর রকমের তীক্ষ্ণ। তাই সামান্য একটা শব্দ হলেই হাজার হাজার জম্বি পঙ্গপালের মতো ছুটে আসবে। এই সতর্কতা মাথায় রেখেই তারা অন্ধকার শহরের মধ্য দিয়ে খুব সাবধানে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই জংসকের চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। একটি বিশাল কাঁচের বিল্ডিং এর ভেতরে হাজার হাজার জম্বি আটকে আছে। তারা যেন বেরিয়ে আসার জন্য পাগলের মতো ছটফট করছে।
দৃশ্যটা দেখে জংসকের গা রীতিমতো শিউরে ওঠে। সে বুঝতে পারে 4 বছরে এই শহরের পরিস্থিতি কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ হয়ে গেছে। তবে একটা বিষয় মনে রেখো, এই কাঁচের বিল্ডিংটাই পরে তাদের জীবন বাঁচানোর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। আর সেটা কিভাবে হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। যাই হোক, এক সময় তারা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। ট্রাকের পেছনের দরজা খুলতেই ভেতরে কোটি কোটি টাকার বান্ডিল দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু আসল বিপদ তো তখনই হয়। জংসক হঠাৎ খেয়াল করে ড্রাইভিং সিটে একটা জম্বি বসে আছে। প্রথমে সে ভাবে জম্বিটা মারা গেছে, কিন্তু তাকে সরাতে যেতেই সেটি হঠাৎ জীবন্ত হয়ে ওঠে এবং তাকে কামড়াতে আসে। আত্মরক্ষার জন্য জংসক গুলি করে তাকে মেরে ফেললে ধস্তাধস্তির সময় ভুল করে ট্রাকের হর্ন বেজে যায়। আর সেই একটুকু শব্দেই মুহূর্তের মধ্যে চারিদিক থেকে অসংখ্য জম্বি তাদের দিকে ছুটে আসতে শুরু করে। কোন রকমে জংসক ট্রাক স্টার্ট দেয় আর চুলমিন আলাদা একটি গাড়ি নিয়ে তার পেছন পেছন বেরিয়ে যায়। দুজন মিলে মরিয়া হয়ে বন্দর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই অন্ধকার আকাশে একটি ফ্লেয়ার গানের আলো জ্বলে ওঠে। কেউ একজন ইচ্ছা করেই দূর থেকে সে আলো দেখিয়ে জম্বিদের তাদের দিকে টেনে আনছে। ফলে হাজার হাজার জম্বি আরো ভয়ঙ্কর ভাবে তাদের তাড়া করতে শুরু করে। পালাতে পালাতে হঠাৎ চুলমিনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে জংসকও ট্রাক থেকে ছিটকে পড়ে। চারিদিকে তখন শুধু জম্বিদের হিংস্র চিৎকার আর মৃত্যুর আতঙ্ক। একা হাতে লড়তে লড়তে যখন জংসকের বাঁচার আর কোনো আশা নেই, ঠিক তখনই জম্বিদের পিছিয়ে দিয়ে একটি ছোট্ট গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে এক ছোট্ট মেয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি ভেতরে ওঠো। দৃশ্যটা দেখে জংসক পুরো হতবাক হয়ে যায়। এরপর কোন রকমে সে গাড়িতে উঠে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। আসলে এই গাড়িটি চালাচ্ছিল জুনি নামের এক কিশোরী, আর তার পাশে বসেছিল তার ছোট্ট বোন ইউজিন। এখন তুমি যদি ভাবো এত ছোট্ট একটা মেয়ে কিভাবে গাড়ি চালাচ্ছে, তাহলে তার ড্রাইভিং দেখলে সত্যি তোমার মাথা ঘুরে যাবে। একদম প্রফেশনাল রেসিং ড্রাইভারের মতো সে জম্বিদের ভিড়ের মাঝখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা পথে দুর্দান্ত দক্ষতায় গাড়ি চালাতে থাকে। কোনো জম্বি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়লে জুনি মুহূর্তের মধ্যে গাড়িটাকে রাস্তার দেওয়ালে দিকে ঘুরিয়ে তাদের পিছিয়ে ফেলে। কিন্তু এক সময় সামনে হাজার হাজার জম্বির বিশাল ভিড় দেখে মনে হয় এবার আর বাঁচার কোনো পথ নেই। ঠিক তখনই ছোট্ট ইউজিন বের করে তার জাদুর ঝুলি, একটি রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি, যাতে লাগানো ছিল উজ্জ্বল আলো আর বিকট শব্দের সাইরেন। ইউজিন খেলনা গাড়িটা উল্টো দিকে ছেড়ে দিতেই সেই শব্দে সব জম্বি পাগলের মতো তার পিছু ছুটতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো রাস্তাটা ফাঁকা হয়ে যায়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জুনি দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এবার তারা আশ্রয় নেই একটি ভাঙাচোরা পরিত্যক্ত বিল্ডিংয়ে। সেখানেই জংসকের পরিচয় হয় দুই মেয়ের দাদুর সঙ্গে। মানুষটা একটু অন্যরকম, মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। সারাক্ষণ একটা ভাঙা রেডিও হাতে নিয়ে বসে থাকেন, যেন আমেরিকার বড় বড় জেনারেলদের সঙ্গে যোগাযোগ করছেন। তার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই আমেরিকান সেনারা হেলিকপ্টার নিয়ে এসে তাদের উদ্ধার করবে। ঠিক তখনই রুমে ঢুকে ওই দুই মেয়ের মা মিনজুং। তাকে দেখে জংসকের পা তলা থেকে যেন মাটি সরে যায়। এ তো সেই একই মহিলা যে 4 বছর আগে নিজের শিশুটাকে বাঁচানোর জন্য তার গাড়ির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে কেঁদে অনুরোধ করেছিল। অথচ সেদিন জংসক তাদের ফেলে রেখে চলে গিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই একই মানুষের কাছেই তাকে আশ্রয় নিতে হচ্ছে। মিনজুং জানতে চায় জংসক এই নরকপুরীতে কিভাবে ফিরে এসেছে। তখন জংসক সবকিছু খুলে বলে। সে জানায় সে হংকং থেকে এসেছে এবং বন্দরে একটি ট্রাক ভর্তি টাকা অপেক্ষা করছে। যদি সেই ট্রাক নিয়ে তারা নিরাপদে ফিরতে পারে, তাহলে সবাই এই মৃত্যুর শহর থেকে চিরতরে মুক্তি পাবে। হংকংয়ে ফিরে যাওয়ার একটা সুযোগ আছে শুনে মিনজুং নিজের দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। যাই হোক, এদিকে জংসক যখন মিনজুংদের কাছে আশ্রয় নিয়েছে, তখন তার ভগ্নিপতি চুলমিনের অবস্থা একদম ভয়াবহ। মনে আছে তো, চুলমিন সেই টাকা ভর্তি ট্রাকের ভেতরে ছিল, আর সেই ট্রাকটি এখন ইউনিট 631 নামের একদল সৈন্যের হাতে চলে গেছে। কিন্তু সত্যি বলতে এই সৈন্যরা জম্বিদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমরা দেখি চুলমিনকে খুঁজে পাওয়ার পর তারা তার গায়ে 61 নাম্বার লিখে একটি অন্ধকার সেলে বন্দী করে রাখে। সেখানে তার মতো আরো অনেক মানুষ রয়েছে যাদের তারা মানুষ নয়, বরং খাবার বলে ডাকে। কারণ ইউনিট 631 নিয়মিত একটি ভয়ঙ্কর মৃত্যুর খেলার আয়োজন করে। এই খেলার নিয়ম হলো
একটি বিশাল খাঁচার ভেতরে বন্দীদের ছেড়ে দেওয়া হবে। তারপর সেখানে ছেড়ে দেওয়া হবে একদল ক্ষুধার্ত জম্বি, আর বাইরে দাঁড়িয়ে সৈন্যরা এই দৃশ্য উপভোগ করবে। এমনকি কে কতক্ষণ বাঁচবে তা নিয়েও বাজি ধরবে। জাস্ট চিন্তা করো এটা কোন লেভেলের পাগলামি। এদিকে ইউনিটের ক্যাপ্টেন সিও ট্রাকের ভেতরে কোটি কোটি আমেরিকান ডলার দেখে নিজেও অবাক হয়ে যায়। শুধু তাই নয়, ট্রাকের ভেতর থেকেই সে জংসকের স্যাটেলাইট ফোনটাও খুঁজে পায়। ফোনে যোগাযোগ করতে হংকংয়ের গ্যাংস্টাররা জানায় যে এই টাকা নিয়ে বন্দরে পৌঁছাতে পারবে তাকে অর্ধেক টাকা দিয়ে হংকংয়ে নিয়ে যাওয়া হবে। এই কথা শুনে ক্যাপ্টেন সিও বুঝে যায় এই নরক থেকে পালানোর এটাই তার জীবনের শেষ সুযোগ। তাই নিজের সৈন্যদের কথা একবারও না ভেবে সে শুধু একাই পালানোর পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু ক্যাপ্টেন সিও তখনও জানে না তার এই স্বার্থপর সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবার জন্য কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে চলেছে। অন্যদিকে জংসক মিনজুংয়ের কাছে 4 বছর আগের সেই ভুলের জন্য ক্ষমা চায়। সে স্বীকার করে নেয় সেদিন যদি সে গাড়িটা থামাতো তাহলে হয়তো আজ মিনজুংয়ের পরিবারকে এত কষ্ট সহ্য করতে হতো না। কিন্তু মিনজুং তখন এমন একটা কথা বলে যা শুনে জংসক একেবারে নির্বাক হয়ে যায়। সে বলে, সেদিন তোমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো একই সিদ্ধান্ত নিত। তাই অতীত নিয়ে ভেবে এখন আর কোনো লাভ নেই। যদি সত্যিই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে আমার এই 2 মেয়েকে এই নরক থেকে নিরাপদে বের করে নিয়ে যাও। কথাগুলো শুনে জংসক তাদের সবাইকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়। সে জানায় শুধু এই পরিবারই নয়, চুলমিনকেও সে যেভাবেই হোক উদ্ধার করে আনবে। এরপর জংসক আর মিনজুং রওনা দেয় ইউনিট 631-এর আস্তানার উদ্দেশ্যে। তাদের লক্ষ্য দুটি, টাকা ভর্তি ট্রাক আর স্যাটেলাইট ফোন। কারণ এই দুটো ছাড়া এই অভিশপ্ত দেশ থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। তবে পুরো পথ জুড়েই জংসকের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেতে থাকে, চুলমিন। সে নিজেকে দোষ দিতে থাকে, কারণ তার জন্যই নিরীহ মানুষটা আজ এত বড় বিপদের মধ্যে পড়ে গেছে। এবার আস্তানার কাছে পৌঁছে মিনজুং জংসককে সাবধান করে দেয়। সে জানায় ওই জায়গাটা আসলে একটা জীবন্ত নরক, সেখানে দয়া মায়া বলে কিছুই নেই। সবকিছু শুনে জংসক একাই ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে গিয়ে সে খেয়াল করে গার্ডরা পাহারায় থাকলেও সবাই মদ আর বাজি নিয়ে এতটাই ব্যস্ত যে চারপাশে কি হচ্ছে সেদিকে কারো কোনো নজর নেই। এই সুযোগে জংসক একটি অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে নিঃশব্দে আস্তানায় ঢুকে পড়ে। কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার গা রীতিমতো শিউরে ওঠে। নিরীহ মানুষগুলোকে পশুর মতো লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সবার গায়ে আলাদা আলাদা নম্বর লেখা। কেউ খাবারের জন্য হাহাকার করছে, আবার কেউ অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। সেই দৃশ্য দেখে জংসক বুঝতে পারে একবার যারা এখানে আটকা পড়ে তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো মুক্তি নেই। অন্যদিকে বিশাল হলরুমে সৈন্যরা মদ, গান আর উল্লাসে মেতে আছে। পুরো দলের নেতৃত্ব দিচ্ছে সার্জেন্ট ওয়াং নামের এক নিষ্ঠুর মানুষ। জংসক ভিড়ের আড়ালে লুকিয়ে চুলমিনকে খুঁজতে থাকে। ঠিক তখনই হঠাৎ তার চোখ গিয়ে আটকে মৃত্যু এরিনার দিকে, যেখানে জম্বিদের সঙ্গে বন্দীদের লড়াই করানো হয়। সেখানে চুলমিন এক কোণে ভয়ে কুঁকড়ে বসে আছে, তার পুরো শরীর রক্তে মাখামাখি। ঠিক তখনই সার্জেন্ট ওয়াং ঘোষণা দেয়, নতুন রাউন্ড শুরু করো। কথাটা শেষ হতেই খাঁচার দরজা খুলে দেওয়া হয়, আর ক্ষুধার্ত জম্বিরা বিকট চিৎকার করতে করতে ভেতরে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে চুলমিন প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে শুরু করে। সবকিছু নিজের চোখের সামনে দেখে জংসক আর স্থির থাকতে পারে না। সে ধীরে ধীরে নিজের বন্দুকের সেফটি লক খুলে প্রস্তুত হয়ে যায়। সে জানে একবার গুলি চালালেই সব জম্বি আর সৈন্য তার দিকেই ছুটে আসবে। কিন্তু নিজের ভগ্নিপতিকে চোখের সামনে মরতে দেখার চেয়ে সেই ঝুঁকি নেওয়াই তার কাছে ভালো মনে হয়। এক হাতে স্মোক গ্রেনেড শক্ত করে ধরে সে শুধু একটি সঠিক মুহূর্তের অপেক্ষা করতে থাকে। কারণ সে মনে মনে প্রতিজ্ঞা করে 4 বছর আগে ভয় পেয়ে পালিয়েছিল ঠিকই, কিন্তু আজ লড়াই না করে এক চুলও পিছু হটবে না। ইতিমধ্যে পরিস্থিতি এমন হয়ে যায় যে আর 1 সেকেন্ড দেরি হলেই জম্বিগুলো চুলমিনকে ছিঁড়িয়ে খেয়ে ফেলবে। ঠিক তখনই জংসক অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। হঠাৎ এই আক্রমণে সৈন্যরাও পুরো হতবাক হয়ে যায়। এরপর সে মাঝখানে একটি স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই পুরো এরিয়া ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার কারণে জম্বি আর সৈন্য কেউই কিচ্ছু দেখতে পাচ্ছিল না। এই সুযোগে জংসক চুলমিনকে টেনে তুলে বলে, এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে। একদিকে জম্বিদের গুলি করে নামাতে নামাতে অন্যদিকে সৈন্যদের উপর কাভার ফায়ার দিতে দিতে তারা সামনের দিকে এগোতে থাকে। ঠিক এমন সময় হর্ন বাজাতে বাজাতে মিনজুং গাড়ি নিয়ে আস্তানার ভেতর ঢুকে পড়ে। গাড়ির আলো আর বিকট শব্দে আশপাশের সব জম্বি সেদিকে ছুটে যায়। সেই বিশৃঙ্খলার সুযোগে জংসক আর চুলমিন দৌড়ে টাকা ভর্তি ট্রাকের দিকে এগিয়ে যায়।
তুমি হয়তো ভাবছো এবার তারা নিরাপদে বেরিয়ে যাবে, কিন্তু সার্জেন্ট ওয়াং এত সহজে ছাড় দেওয়ার মানুষ নয়। সে নিজের দল নিয়ে চারদিক থেকে গুলি চালাতে শুরু করে। একদিকে হিংস্র জম্বি, অন্যদিকে সশস্ত্র সৈন্য। দুই দিকের মাঝখানে আটকা পড়ে যায় জংসক আর চুলমিন। তবুও জংসক অসাধারণ সাহস আর দক্ষতা দেখি সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু যখন তারা ট্রাকের একদম কাছাকাছি পৌঁছে যায়, তখন সার্জেন্ট ওয়াং আড়াল থেকে চুলমিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুলেটটা সোজা গিয়ে লাগে তার বুকে। জংসকের চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে তার নিজের ভগ্নিপতি। কয়েক মুহূর্তের মধ্যে চুলমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই দৃশ্য দেখে জংসক যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু তখন আর কান্নার সময় নেই। রাগে অন্ধ হয়ে সে আশপাশের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক গুলি চালিয়ে তাদের মাটিতে ফেলে দেয়। এদিকে মিনজুং ইতিমধ্যে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে চিৎকার করে বলে, এখনই বের হতে হবে। বুক ভরা কষ্ট আর প্রতিশোধের আগুন নিয়ে জংসক শেষ পর্যন্ত ট্রাকের মধ্যে উঠে পড়ে। এরপর ঝড়ের গতিতে আস্তানার মূল গেট ভেঙে তারা বেরিয়ে আসে। কিন্তু সার্জেন্ট ওয়াং এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। আর এখান থেকেই শুরু হয় মুভির সবচেয়ে ইন্টেন্স আর রোমাঞ্চকর অংশ। সার্জেন্ট ওয়াং তার পুরো সৈন্যবাহিনী আর সাজোয়া গাড়ি নিয়ে ট্রাকের পিছু ধাওয়া শুরু করে। রাতের ঘুটঘুটে অন্ধকারে হেডলাইটের তীব্র আলো আর ইঞ্জিনের গর্জনে নিস্তব্ধ শহরটা যেন আবার জীবন্ত হয়ে ওঠে। ওয়াং খুবই ধূর্ত। সে জানে জম্বিরা আলোর দিকে ছুটে আসে, তাই সে ট্রাকের উপর ফ্লেয়ার গান দিয়ে একের পর এক আলোর গোলা ছুঁড়তে থাকে। মুহূর্তের মধ্যেই সে আলো দেখে চারপাশ থেকে হাজার হাজার জম্বি ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে। জংসক এক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে আর অন্য হাতে জানালা দিয়ে গুলি চালিয়ে জম্বিদের ঠেকিয়ে রাখছে। অন্যদিকে মিনজুংও নিজের জীবনের কথা না ভেবে তাকে সাহায্য করে যাচ্ছে। এদিকে পেছনের গাড়িতে জুনিও কম যায় না। অসাধারণ ড্রাইভিং স্কিল দেখিয়ে সে সৈন্যদের গাড়িগুলোকে ধাক্কা মেরে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ছোট্ট ইউজিন আবারও তার রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি বের করে। উজ্জ্বল আলো আর বিকট সাইরনের সাহায্যে সে জম্বিদের বারবার দিক বদল করিয়ে পুরো পরিস্থিতি পাল্টে দেয়। সত্যি বলতে এত ছোট দুই বাচ্চা যে এতটা সাহসী আর বুদ্ধিমান হতে পারে সেটা কল্পনাও করা যায় না। কিন্তু এবার ক্যাপ্টেন সিও একটি বিশাল সার্চ লাইট সরাসরি ট্রাকের উপর ফেলে, আর সেই তীব্র আলো দেখে জম্বিদের আরেকটি বিশাল দল পাগলের মতো তাদের দিকে ছুটে আসতে শুরু করে। তখন জংসক বুঝে যায় এভাবে আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তেই তার মাথায় আসে আগে দেখা সে বিশাল কাঁচের বিল্ডিংটার কথা। সে সঙ্গে সঙ্গে মিনজুংকে বিল্ডিংটার পাশ দিয়ে গাড়ি চালানোর জন্য অনুরোধ করে। এদিকে সৈন্যদের গাড়িগুলো প্রায় তাদের ঘাড়ের উপর এসে গেছে। ঠিক বিল্ডিং এর সামনে পৌঁছেই জংসক বন্দুক তুলে কাঁচের দেওয়াল লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগার সঙ্গে সঙ্গে বিশাল কাঁচের দেওয়াল চুরমার হয়ে যায়, আর পরের মুহূর্তেই ভেতরে আটকে থাকা হাজার হাজার জম্বি সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তায় নেমে আসে। মুহূর্তের মধ্যে পেছনে ধাওয়া করা সৈন্যদের গাড়িগুলো সেই জম্বির সুনামির নিচে তাসের ঘরের মতো দুমড়ে মুচড়ে যায়। সার্জেন্ট ওয়াং কিছু বুঝে ওঠার আগেই শত শত জম্বি তার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে, আর সেখানেই জম্বিদের হাতেই তার ভয়ঙ্কর মৃত্যু হয়, যে পরিণতি সে কখনো কল্পনাও করেনি। অবশেষে জংসকরা সেই মৃত্যুর ফান থেকে বেরিয়ে সোজা বন্দরের দিকে ছুটতে থাকে। দূরে সমুদ্রের ধারে সেই কাঙ্ক্ষিত জাহাজটাও দেখা যায়। জুন আর ইউজিন আনন্দে আত্মহারা হয়ে পড়ে। জংসকেরও মনে হয় এবার হয়তো সত্যিই তাদের জীবনে নতুন একটা সূচনা হতে যাচ্ছে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ অন্ধকার চিরে ক্যাপ্টেন সিওর গাড়ি ঝড়ের গতিতে এসে জুনের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপর সে বন্দুক হাতে নেমে জুনকে জিম্মি করে ফেলে এবং হুমকি দেয়, সবস্ত্র ফেলে দাও, না হলে মেয়েটাকে এখনই শেষ করে দেব। বাধ্য হয়ে জংসকরা নিজেদের সবস্ত্র ফেলে দেয়। সেই সুযোগে ক্যাপ্টেন সিও টাকা ভর্তি ট্রাক আর স্যাটেলাইট ফোন দুটোই নিজের দখলে নিয়ে একাই বন্দরের দিকে রওনা দেয়। যাই হোক, ক্যাপ্টেন সিও শেষ পর্যন্ত জাহাজে পৌঁছে গ্যাংস্টারদের সঙ্গে দেখা করে। সে ভেবেছিল এত কষ্টের পর এবার হংকং এ গিয়ে রাজকীয় জীবন কাটাবে, কিন্তু টাকা হাতে পেয়েই গ্যাংস্টাররা তাদের আসল রূপ দেখায়। কোনো কথা না বলেই তারা সোজা ক্যাপ্টেন সিওকে গুলি করে হত্যা করে। তবে মরার আগেও ক্যাপ্টেন সিও শেষবারের মতো এক ভয়ঙ্কর চাল চালিয়ে যায়। মৃত্যুর আগে সে ট্রাকটাকে রিভার্স গিয়ার ফেলে জাহাজের মূল গেটের সামনে আটকে দেয়, ফলে জাহাজের দরজা আর কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয় না। আর সেই সুযোগে বন্দরের হাজার হাজার জম্বি একের পর এক জাহাজের ভেতরে ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো জাহাজটা আরেকটি ভয়ঙ্কর নরকে পরিণত হয়। এই ভয়ঙ্কর ধ্বংসলীলা জংসকরা দূর থেকে অসহায় চোখে দেখতে থাকে। তাদের সামনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় বেঁচে ফেরার শেষ আশাটুকুও। যে জাহাজটা তাদের মুক্তির একমাত্র পথ ছিল, সেটাও এখন জম্বিদের দখলে। তাদের হাতে আর কোনো জাহাজ নেই, নেই টাকা ভর্তি সেই ট্রাক, আর কোটি কোটি টাকার স্বপ্ন তো অনেক আগেই ধুলোয় মিশে গেছে। চারিদিকে এখন শুধু
অন্ধকার, মৃত্যু আর অসংখ্য ক্ষুধার্ত জম্বি। মনে হয় এবার আর এই নরক থেকে জীবিত বের হওয়ার আর কোনো পথই বাকি নেই। এদিকে দাদু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর জুন আর ইউজিন কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু জীবনের শেষ মুহূর্তেও দাদু সেই ভাঙা রেডিওটা হাতে নিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। সবাই ভাবে হয়তো ব্যথার যন্ত্রণায় তিনি প্রলাপ বকছেন, কিন্তু না। পরের মুহূর্তেই ঘুটঘুটে অন্ধকার আকাশ চিরে এক উজ্জ্বল আলো তাদের সামনে এসে পড়ে। হ্যাঁ, দাদুর কথাই সত্যি ছিল। যে আমেরিকান জেনারেলের কথা সবাই পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিল, সেই উদ্ধারকারী দল সত্যি একটি বিশাল হেলিকপ্টার নিয়ে তাদের বাঁচাতে চলে এসেছে। কিন্তু হেলিকপ্টারের তীব্র আলো আর বিকট শব্দ শুনে বন্দরের শত শত জম্বি পাগলের মতো সেদিকে ছুটে আসতে শুরু করে। জংসক আর মিনজুং দ্রুত দুই মেয়েকে নিয়ে হেলিকপ্টার দিকে দৌড় দেয়, কিন্তু মিনজুং এর শরীরে আগেই গুরুতর আঘাত ছিল, তাই সে আর দ্রুত দৌড়াতে পারছিল না। সে বুঝে যায় এই অবস্থায় যদি সবাই একসঙ্গে হেলিকপ্টার ওঠার চেষ্টা করে তাহলে জম্বিরা কাউকেই বাঁচতে দেবে না। আর ঠিক তখনই মিনজুং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়। নিজের জীবনে মায়া ত্যাগ করে সে জংসককে বলে, বাচ্চাদের নিয়ে এখনই হেলিকপ্টারে ওঠো। এরপর সে নিজেই দৌড়ে গিয়ে একটি পরিত্যক্ত ট্রাকে উঠে পড়ে। তারপর পাগলের মতো ট্রাকের হর্ন বাজাতে আর হেডলাইট জ্বালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই বন্দরের সব জম্বি হেলিকপ্টার ছেড়ে মিনজুংয়ের ট্রাকের দিকে ছুটে যায়। হেলিকপ্টারের ভেতর থেকে জুন আর ইউজিন নিজেদের মায়ের এই আত্মত্যাগের দৃশ্য দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে উদ্ধারকারী সৈন্যরা বারবার বলছে এখনই উড়ে যেতে হবে, তাদের হাতে আর এক মুহূর্ত সময় নেই। কিন্তু জংসকের চোখের সামনে বারবার ভেসে ওঠে 4 বছর আগের সেই রাত, যখন সে ঠিক একইভাবে এক মা আর তার সন্তানকে মৃত্যুর মুখে ফেলে চলে গিয়েছিল। তাই আজ সে সেই একই ভুল আর দ্বিতীয়বার করতে চায় না। পরের মুহূর্তে জংসক হেলিকপ্টার থেকে সোজা নিচে লাফিয়ে পড়ে। মাটিতে নামার সঙ্গে সঙ্গে সে জম্বিদের মাথা লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। চারিদিক থেকে পঙ্গপালের মতো জম্বি ছুটে আসছে, কিন্তু নিজের জীবনের কথা একবারও না ভেবে জংসক তাদের ভিড় ঠেলে মিনজুংয়ের ট্রাকের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে ট্রাকের ভেতরে মিনজুং প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে। শত শত জম্বি জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সে বুঝে যায় আর বাঁচার কোনো পথ নেই। তখন সে সিদ্ধান্ত নেয় যদি তাকে মরতেই হয় তাহলে নিজের মৃত্যুর বিনিময়ে হলেও বাচ্চাদের বাঁচিয়ে যাবে। কারণ সে জানে জম্বিদের নজর যদি তার দিকে থাকে তাহলে অন্তত জুন আর ইউজিন হেলিকপ্টার করে নিরাপদে বেরিয়ে যেতে পারবে। তাই আর কোনো উপায় না দেখে মিনজুং ধীরে ধীরে নিজের বন্দুকটা তুলে নিজের থুতনির নিচে ঠেকায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জংসকের চিৎকার ভেসে আসে। সে চিৎকার করে বলে, আপনার বাচ্চারা এখনো আপনার জন্য অপেক্ষা করছে। এই কথাটা শুনেই মিনজুং এর ভেতরে আবারও বেঁচে থাকার ইচ্ছা ফিরে আসে। মুহূর্তের মধ্যে সে আত্মহত্যার সিদ্ধান্ত বদলে ফেলে এবং এক লাফে ট্রাক থেকে নিচে নেমে আসে। ঠিক তখনই জংসক নিজের পকেট থেকে একটি স্মোক গ্রেনেড বের করে চারিদিকে ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার কারণে জম্বিরা কিছুই দেখতে না পেরে একে অপরের উপর আছড়ে পড়তে শুরু করে। এই সুযোগে জংসক এক হাতে মিনজুংকে আগলে রাখে আর অন্য হাতে বন্দুক চালাতে চালাতে হেলিকপ্টারের দিকে দৌড় দেয়। ততক্ষণে হেলিকপ্টারটি মাটি থেকে কিছুটা উপরে উঠে গেছে। জংসক নিজের সমস্ত শক্তি দিয়ে মিনজুংকে দরজার দিকে তুলে দেয় আর ভেতরে থাকা সৈন্যরা তাকে টেনে ওপরে তুলে নেয়। এরপর জংসকও শেষ শক্তিটুকু দিয়ে এক লাফে হেলিকপ্টারের ভেতরে উঠে পড়ে। অন্যদিকে নিচে থাকা জম্বিরা লাফিয়ে হেলিকপ্টারের চাকা ধরার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা আর সফল হতে পারে না। হেলিকপ্টার ধীরে ধীরে আরো উপরে উঠে যায় আর সেই ভয়ঙ্কর নরকপুরীকে পেছনে ফেলে আকাশে উড়ে চলতে থাকে। জানালার বাইরে তাকিয়ে সবাই দেখতে পায় ধ্বংস স্তূপে পরিণত হওয়া ইনচান শহরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। হেলিকপ্টারের ভেতরে তখন উদ্ধারকারী দলের মেজর জংসককে বলে, তোমাদের দাদু কিন্তু ভীষণ জেদি মানুষ ছিলেন। প্রতিদিন তিনি রেডিওতে আমাদের কাছে বার্তা পাঠাতেন। আমরা তো ভাবতাম কেউ হয়তো মজা করছে, কিন্তু সেই মানুষটাই যে একদিন তোমাদের সবার জীবন বাঁচানোর কারণ হবে সেটা আমরাও কখনো কল্পনা করিনি। যাই হোক, শেষ পর্যন্ত হেলিকপ্টার গিয়ে অবতরণ করে জাতিসংঘের একটি বিশাল জাহাজে। জুনি আর ইউজিন যখন জাহাজ থেকে নীল সমুদ্র আর মুক্ত আকাশের দিকে তাকায় তখন তাদের মুখের হাসিটা সত্যি দেখার মতো ছিল। 4 বছর ধরে ধ্বংসস্তূপ আর জম্বিদের মাঝখানে বড় হওয়া দুই শিশুই আজ প্রথমবারের মতো মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নেই। অন্যদিকে জংসকও অবশেষে নিজের অতীতের অপরাধবোধ থেকে কিছুটা হলেও মুক্তি পায়। আর এই আবেগঘন দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয় এই দুর্দান্ত মুভিটি।